শুনেছি বৃষ্টির মধ্যে নাকি সিলেট দেখতে অনেক সুন্দর, তাই সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার একটি গ্রাম ভোলাগঞ্জ, যা আমরা আজকে ঘুরে দেখব। সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব 33 কিলোমিটার। দেশের সর্ববৃহৎ ভোলাগঞ্জ পাথর কোয়ারির অবস্থানও এখানে। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল এলাকা চেরাপুঞ্জির অবস্থান মেঘালয়ের ধুলাই নদীর উজানে এ রাজ্যের অবস্থান, যার ফলে উজান থেকে নেমে আসা পানির প্রবাহ এই জায়গাকে আরও বেশি সুন্দর করে তুলেছে। শুধু সাদা পাথরই নয়, আমি আজকে ঘুরে দেখব শাহজালাল মাজার, সাস্ট ইউনিভার্সিটি, চা বাগান ও সময় থাকলে রাতারগুল। ঢাকা থেকে ট্রেনে খুব সহজেই সিলেট যাওয়া যায়। এক্ষেত্রে টিকিটের মূল্য 375 টাকা থেকে শুরু। এছাড়া ঢাকার যে কোনো প্রান্ত থেকে হানিফ, শ্যামলী সহ এনা বিভিন্ন নন এসি ও এসি বাস আপনারা পেয়ে যাবেন। নন এসি বাস সিলেটে যায়, যার মূল্য 700 টাকা থেকে শুরু। আমি যেহেতু নরসিংদী থেকে যাচ্ছি, তাই আমার কাছে বাসই বেশি কমফোর্ট মনে হয়, কারণ সিলেটগামী সকল আন্তনগর ট্রেন নরসিংদী বিরতি দেয় না। রাতে 11:30-এ নরসিংদী থেকে বাসে উঠি এবং আনুমানিক 2টার দিকে বাস হবিগঞ্জের একটি রেস্তোরাঁয় যাত্রা বিরতি দেয়। এখান থেকে ফ্রেশ হয়ে একটি কফি পান করার পর 20 মিনিট পর পুনরায় যাত্রা শুরু করি আমরা। এরপর আমি একটু ঘুমিয়ে পড়ি এবং আপনাদেরকে দেখাই আমাদের আজকের যাত্রাপথ। ভোর 6টার দিকে আমরা সিলেটের শহরে পৌঁছে যাই। এরপর চলে যাই শাহজালাল মাজারে। 30 মিনিটের মতো মাজারটি ঘুরে দেখি। তো আমি এখন আছি শাহজালাল মাজারের কবরস্থানে, আর এখানে হযরত শাহজালালের কবর স্থাপিত করা হয়েছিল, যার কারণে এই মাজারের নামও হযরত শাহজালালের নামকরণই করা হয়েছে। আর এখানে একটু আশেপাশে ঘুরে দেখতেছি, দেন এখান থেকে চলে যাবো হচ্ছে সাদা পাথরের উদ্দেশ্যে। তো আর একটু ঘোরাঘুরি করি, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে সাদা পাথরে। তো চলুন যাওয়া যাক। 1303 খ্রিস্টাব্দ বাংলাদেশে আগত ইসলাম প্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি এখানে। সিলেট বিজয়ের পর দিল্লির সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ শাহজালালকে সিলেটের শাসনভার গ্রহণের প্রস্তাব করেন। যেহেতু শাহজালাল সিলেট বিজয়ের মাধ্যমে ইসলাম প্রচার শুরু করেছিলেন, তাই তার মৃত্যুর পর জায়গাটি স্থানীয় মানুষের কাছে বিশেষ স্থাপনা হয়ে ওঠে। হযরত শাহজালালের ইতিহাস বলে শেষ করা যাবে না, তাই আমি তার সম্পর্কে আর কিছু বলছি না। মাজার ঘোরা শেষে আমরা মাজারের সামনে একটি রেস্তোরাঁ থেকে ডিম খিচুড়ি নিয়ে সকালের নাস্তা শেষ করি। তবে তাদের খাবারের টেস্ট দাম অনুযায়ী ভালো ছিল না। আপনারা চাইলে অন্য রেস্তোরাঁ থেকেও খেতে পারেন। এরপর মন্টা নামক এক রেস্তোরাঁ থেকে আমরা কফি পান করি এবং সেখান থেকে ফ্রেশ হয়ে নিই। তবে এই রেস্তোরাঁয় খাবারের দাম অনেক কম, আপনারা চাইলে এখান থেকে আপনাদের সকালের নাস্তাটা সেরে নিতে পারেন। নাস্তা শেষে আমরা চলে যাই সাস্টের উদ্দেশ্যে। ঈদের ছুটির জন্য সাস্ট বন্ধ ছিল, তাই আমরা সহজেই ভিতরে ঢুকতে পারি। তবে আপনারা যখন আসবেন তখন ঢুকতে পারবেন কিনা আমি শিওরভাবে বলতে পারতেছি না। তাই চলুন আমরা একটু সাস্ট ঘুরে দেখি। এই বিশ্ববিদ্যালয়টি 1986 সালে প্রতিষ্ঠিত হয়, আজ থেকে প্রায় 50 বছর আগে, এবং এটি কিন্তু সিলেটের একটি বৃহত্তম ইউনিভার্সিটি এবং বাংলাদেশের অন্যতম একটি বড় ইউনিভার্সিটি। সো এই ইউনিভার্সিটিতে আমরা আজকে এসেছি এবং এই ইউনিভার্সিটিটা আমি আজকে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো, এবং এই ইউনিভার্সিটিতে আরও কী কী সুন্দর জায়গা আছে সেগুলো দেখাবো। কারণ একটা ইউনিভার্সিটি কিন্তু অনেক বড় হয়, তাই এইটা ঘুরে দেখানোর জন্য একটু সময় তো লাগবে। তো চলুন আমরা একটু তাড়াতাড়ি যাই এবং বাকি জায়গাগুলো একটু ঘুরে দেখি।
সো আমরা সাস্টের মধ্যে এসা এখানে একটা মামার অটো ঠিক করছি 200 টাকা দিয়ে আমাদেরকে পুরো সাস্ট ঘুরে দেখাবে। এটার ফিলই অন্যরকম। সো আপনারাও যদি সাস্টে আসেন অবশ্যই অটো ভাড়া করবেন, অটো ভাড়া করে পুরোটা ঘুরাবেন। এবং মামা কিন্তু আমাদেরকে সব ইনফরমেশন দিতেছে। আমার কাছে মনে হয় গুগলেও আমি এত ইনফরমেশন পাবো না, মামা যতগুলো ইনফরমেশন দিতেছে। অবশ্যই এখানে এসা যে কোনো একটা অটো মামারে ধরবেন, ধরে পুরো সার্চ ঘুরবেন, টাকা যাই লাগুক। যদি না ঘুরেন তাহলে মজা পাবেন না সার্চ ঘুরে। কোনটা কোন বিল্ডিং, কোনটা মেয়েদের হল, কোনটা ছেলেদের হল, সবকিছু আমাদেরকে ক্লিয়ারলি বলতেছে। তো মানে এটা আসলে ইনফরমেশন অনেক জরুরি, কারণ গুগলে এত কিছু পাওয়া যায় না। আর কোনটা কোন হল এটা তো আসলে গুগলে দেওয়া থাকে না। তো আমরা এখন একটা জায়গায় আসছি, এই জায়গাটা এখন ঘুরে দেখবো, তারপর দেখা যাক কই যাওয়া যায়। আর ওই যে ওইখানে যে টিনের বাড়ি ঘরগুলো ওইগুলা, এইটাই মানে আপনার দেখা যায় ওই দিনের চীনের যে কোর্ট আছে হ্যাঁ এটার মানে কোয়ার্টার বানাইছে। আর এই হগলা শেষ সীমানা মানে ও, গ্রাম সাইড বুঝছি। থানা কি থানা জালালাবাদ। ও জালালাবাদ। জালালাবাদ সাস্ট ঘোরা শেষে আমরা রওনা হই সাদা পাথরের উদ্দেশ্যে। সিলেট শহর থেকে লোকাল বাসে সম্ভবত 80 টাকা ও সিএনজিতে 100 টাকার মতো ভাড়া লাগে সাদা পাথর যেতে। পার্কিং এরিয়াতে নেমে এক নৌকায় 10 জন করে চলে যাবেন সাদা পাথরের মূল স্পটে। মনে রাখবেন মাঝির নাম্বার কিন্তু আপনাদেরকে অবশ্যই নিয়ে রাখতে হবে। মূলত বর্ষা সিজনে এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে, তবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কোনো ধরনের বৃষ্টি হয়নি, যার কারণে আমার কাছে খুবই খারাপ লেগেছিল। যদি বৃষ্টি হতো তাহলে হয়তোবা জায়গাটা দেখতে আরো বেশি সুন্দর লাগতো। তবে আপনারা ট্রাই করবেন জুন জুলাইয়ের দিকে এখানে আসার জন্য। তো আমরা এখন যাচ্ছি সাদা পাথর গোসল করার জন্য, কারণ অনেক বেশি গরম পড়ছে। গোসল না করলে আসলে ভালো লাগবে না, রিফ্রেশমেন্ট পাবো না। গত উইকেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, বাট আজকে কোনো ধরনের বৃষ্টি নাই। আর এটার জন্য আমি অনেক বেশি আফসোস করছি, কারণ বৃষ্টি থাকলে যে একটা ওয়েদার পাইতাম বা যে একটা সৌন্দর্য পাইতাম ওইটা আর বলার বাইরে। কারণ আমি গত বছর শীতকালেও আসছি, এই সেম রকম ছিল, কিন্তু এবার আরও বেশি গরম লাগছে কারণ এবার গ্রীষ্মকালে আসছি। তো অনেক বেশি কষ্ট লাগতেছে, কারণ বৃষ্টি থাকলে আসলেই ভালো লাগতো। তো এই ওয়েদারটা এনজয় করি, জানি অনেক গরম, তারপর এনজয় তো করতে হবে, আসছি যেহেতু। দেন গোসল করি, দেন চা বাগানে যাইতে পারি। রাতারগুলো মেবি যাওয়ার সময় পাবো না, কারণ যেহেতু সাস্টে অনেক বেশি টাইম চলে গেছে। সো দেখি, আর সামনের ভিউটা জাস্ট একদম অস্থির লাগতেছে, আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনাদেরকে জাস্ট পানির ইয়াটা দেখাই, পানি আসলে কত বেশি পরিষ্কার একবার দেখাই আপনাদেরকে। পানিটা দেখছেন কত বেশি পরিষ্কার। এই পানিটা আসলে ভারতের বিভিন্ন পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানি। তো খুবই, তো এখানে এখন আমি গোসল করি নাই, মাথার চুল ভিজাই নাই, জাস্ট পড়ে গেছিলাম, যার কারণে শরীর ভিজে গেছে। এই ব্রো আমার সাথে আগের বার আসছিল মেয়ে দেখতে সাদা পাথরে, এবার আবার আসছে মেয়ে দেখতে। মানুষ কিন্তু চেঞ্জ হয় না। তো আমরা আছি এখন মরুভূমিতে, চারপাশ শুধুই মরুভূমি, বৃষ্টি নাই, পানি নাই, একদম মরুভূমিতে। আমরা এখন ঠান্ডা খুঁজতেছি, ঠান্ডা পেলেই আমরা কফিলের কাছে বিক্রি করে দিব। কফিলের ছেলে ঠান্ডা খাওয়ার জন্য পাগল হয়ে আছে। আমরা আমাদের কাছ থেকে অলরেডি 5টা ঠান্ডার অর্ডার দিছে। আমরা অনেক খোঁজাখুঁজি করে মাত্র এখন 2টা ঠান্ডা পাইছি। ঠান্ডাগুলো এই যে ব্যাগে ভরে রাখছি। আমাদের এখন আরো 3টা ঠান্ডা দরকার। কফিলের ছেলে আজকে ঠান্ডার বিরিয়ানি খাবে তার বন্ধুদেরকে নিয়ে। এখন আসলে যে ওয়েদার, আমি আসার পরে এই ওয়েদারটা চাইছিলাম, বাট তখন প্রচুর রোদ ছিল। বাট এখন বিকাল হয়েছে, রোদ অনেক কম, বাতাস অনেক বেশি। এই ওয়েদারটাই আসলে আমি চাইছিলাম ঘোরার জন্য, পারফেক্ট ওয়েদার সিলেটে। তখন ছিল না, এখন আছে। বাট এখন তো আমি এখান থেকে চলে যাবো হচ্ছে চা বাগানে। তো চা বাগানে যে দেখা হচ্ছে আপনাদের সাথে। সময় স্বল্পতার কারণে এবার রাতারগুল যাওয়া হয়নি। বিকেলের একদম শেষ মুহূর্তে 10 মিনিটের জন্য চলে আসি চা বাগান দেখতে। চা বাগানটি রাস্তার পাশে হওয়ার কারণে আমরা খুব সহজেই এর মধ্যে এন্ট্রি করতে পারি। আর এটা খুব বেশি বড় চা বাগান না হওয়ার কারণে কোনো ধরনের গাইড নেওয়ার প্রয়োজন হয়নি। তবে আপনারা যদি অনেক বড় কোনো চা বাগানে যান তবে অবশ্যই একটি গাইড নেবেন, যাতে আপনারা নিরাপদে ঘুরে দেখতে পারেন। তাই চলুন আমরা চা বাগানটা কিছুক্ষণ উপভোগ করি এবং এরপর রওনা হই আমাদের বাসার উদ্দেশ্যে।
চা বাগানটা আসলে অনেক সুন্দর। আমি কিছু সিনেমাটিক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে চা বাগানটা একটু ঘুরিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন চা বাগানটা আসলে কতটা সুন্দর। এই ছিল আমার সিলেট ভ্রমণের কাহিনী। ঈদের পর কোথায় যাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন।